নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমে একটি কথা খুব স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আমরা ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চাই। আমরা যে সংস্কার কমিশন সংস্কারের যে প্রস্তাব দিয়েছে, এটার আমরা পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। এটা বাস্তবায়নের লক্ষ্যে গণভোট করার জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছে, দুইটি প্রস্তাব, একটি জাতীয় নির্বাচনের আগে গণভোট, আর একটি জাতীয় নির্বাচনের দিন একসাথে গণভোট। আমরা প্রথম প্রস্তাবটি অত্যন্ত জোরালোভাবে সমর্থন করি এবং জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে এ ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই এবং এটি আমাদের সুস্পষ্ট দাবি। আপনারা জানেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে প্রস্তুতি চলছে এবং জাতি সেই নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে, তার ঠিক পূর্বাহ্নেই অনেকগুলো সেটেল ইস্যুকে নিয়ে কোনো রাজনৈতিক দল এবং মহল থেকে নানা রকম বিভ্রান্তিমূলক তথ্য প্রচার এবং ভিন্ন অবস্থান গ্রহণ করে নির্বাচনের পরিবেশ এবং রাজনীতিতে একটা উত্তাপ ছড়ানোর পায়তারা করার চেষ্টা করছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং নির্বাচনের অংশগ্রহণ নিয়ে নানাভাবে ফেসবুকে আংশিক বক্তব্য তুলে অথবা নিজেদের মন গড়া বক্তব্য রেখে জামাত ইসলামী ফেব্রুয়ারিতে নির্বাচনে যেতে চায় কিনা এরকম সংশয় তৈরি করার চেষ্টা করছে। সেই জন্যই শুরুতে আমরা বলেছি, আমরা জুলাই চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই আইনগত ভিত্তির মাধ্যমে, এবং যে সুপারিশ করা হয়েছে একটা আদেশের মাধ্যমে, সেই আদেশের মাধ্যমে আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই, গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। এটা খুব পরিষ্কার আমরা আপনাদেরকে বলে দিয়েছি। আপনারা জানেন, এই সরকারের তিনটি সুস্পষ্ট অঙ্গীকার ছিল ক্ষমতা নেওয়ার পর। একটি হচ্ছে সংস্কার করা হবে, জাতীয় পর্যায়ে নানা বিষয়ে সংস্কার করা হবে, এবং এটা ছিল নম্বর এজেন্ডা, এবং এটা ছিল আজকের ইন্টারিম গভর্নমেন্ট বা ইউনিস গভর্নমেন্টের একমাত্র পজিটিভ প্রোডাক্টিভ স্টেপস। বাকিটা তো ওনারা অন্য সরকারের মতো একটা স্বাভাবিক সরকার পরিচালনা করছে, আর কোনো অ্যাচিভমেন্ট নেই। এটাকেই যদি এস্টাবলিশ করা যায়, দ্যাট উইল বি এ গ্রেট অ্যাচিভমেন্ট অফ দিস গভর্নমেন্ট। এবং এটি সমগ্র জাতি চেয়েছিল, সমগ্র জাতি এখনো চায়, কারণ এই সংস্কারের প্রস্তাবনায় যেগুলো আছে তার মাধ্যমে এদেশে অনেকগুলো রাজনৈতিক প্রশাসনিক গুণগত পরিবর্তন সূচিত হবে। একটি নতুন এরা, নিউ বাংলাদেশ যে আমরা বলছি, নতুন যুগের সূচনার যে কথা বলছি, সেই নতুন যুগ এবং নতুন বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ। এবং সেই কারণে সরকারের পক্ষ থেকে ন্যাশনাল কনসেনসাস কমিটি করা হয়েছে, অনেকগুলো কমিশন করা হয়েছিল। তাকে সামারাইজ করে এই কমিটি অনেকগুলো প্রস্তাবনা এখানে দিয়েছিলেন, এবং সেই প্রস্তাবনার উপরে 31টি দল যারা রিয়েলি ফাংশনিং ছিল এবং কম বেশি জুলাই বিপ্লবের যাদের ভূমিকা ছিল, তাদেরকে নিয়েই আমরা মাসের পর মাস এখানে সময় দিয়ে অনেকগুলো বিষয়ে আমরা একমতে পৌঁছেছি। এখানে একটা পয়েন্ট আপনাদের ক্লিয়ার করতে চাই। কোনো পত্রিকায় দেখলাম কোনো দলের নেতারা বলছে যে একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করেছে এই কমিশন। এটা একেবারেই আমি বলবো যে এটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। কারণ হচ্ছে, আপনারা অনেকেই কনসেনসাস কমিটির মিটিংও ছিলেন, আমি নির্জনকে এখানে দেখছি। সেখানে যে এজেন্ডাগুলো আলোচনা হয়েছিল সেগুলো একান্তভাবেই এনসিসি, ন্যাশনাল কনসেনসাস কমিটি যে সমস্ত এজেন্ডা দিয়েছে সেগুলোর উপরেই শুধুমাত্র আলোচনা হয়েছে। এখানে কোনো দলের কোনো এজেন্ডা ছিল না, কোনো দলের কোনো প্রস্তাবনাকেই তারা এজেন্ডা হিসেবে গ্রহণ করেনি। আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম এজেন্ডা হিসেবে গ্রহণ করার জন্য, ইন এডিশন টু all the proposals from the NCC ন্যাশনাল কনসেনসাস কমিশন। সেটা ছিল লোয়ার হাউজে পিআর সিস্টেম, এটাকে আলোচনা করার জন্য আমরা অনুরোধ করেছিলাম। কিন্তু ওনারা আমাদের কোনো অনুরোধই রাখেনি, বরং যে এজেন্ডাগুলো ওনারাই তৈরি করে দিয়েছেন শুধু সেগুলোর উপরেই আলোচনা হয়েছে। সুতরাং এখানে কোনো দলের পক্ষে বিপক্ষে কোনো এজেন্ডা গ্রহণ করা বর্জন করার কোনো সুযোগ এখানে ছিল না। পরিষ্কার কথাবার্তা। আমরা অনেক পয়েন্ট আলোচনা করছি, আলোচনাটা তো বারবার হচ্ছে। এই জন্যই অনেকগুলো পয়েন্টে আমাদের প্রাথমিক দ্বিমত ছিল, আমরা অনেকটা একমতে আসছি। ডাইভার্সিফিকেশন ছিল, আমরা ইউনিফিকেশনের দিকে চেষ্টা করেছি। চিন্তার অনেক্য ছিল, একসাথে আমরা অফিসিয়ালি আনঅফিসিয়ালি করার চেষ্টা করছি। করে কয়েক মাস পরে কতগুলো পয়েন্টসের উপরে
ঐকমত্য কমিশন সেখানে সিদ্ধান্ত দিয়েছে, এবং সেই সিদ্ধান্তে কোন জায়গায় কতজন ছিল, কোন দল কত ছিল, সেগুলো যেটা ওনারা বই সাবমিট করেছে ফাইনালি, এখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। আপনারা চাইলে এই বইটির কপিও নিয়ে যেতে পারেন এখন। এবং সেখানে প্রত্যেকটা দলেরই সাক্ষ্য আছে, শুধুমাত্র এনসিপি ছাড়া। বিএনপি আর আমরা পাশাপাশি বসেই একসাথে সনদকে তুলে ধরেই স্বাক্ষর করেছি। আপনারা এটা পত্রিকা দেখেছেন এবং টিভিতে দেখেছেন। সিদ্ধান্তটা কিভাবে হয়েছে? ঐকমত্য কমিশন চেষ্টা করেছিলেন শতভাগকে একমত করার জন্য, এবং সেক্ষেত্রে প্রায় শতভাগেই ৬৫টা সংস্কারে আমরা একমত হয়েছি, 100%। আর কিছু ছিল সেগুলো শতভাগ হয়নি, কিন্তু কোনোটাতে 90%, কোনোটাতে 80%, কোনোটাতে 75%, এরকম দল একমত হয়েছে। তো যেটাতে 90% এখানে 10% দ্বিমত আছে। তো এবং 75%-এর নিচে কোনোটাই নাই যেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এবং এটাই দুনিয়ার রীতি। যে দলটি এখন বিরোধিতা করছেন তাদের দলের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া একই রকম। ওনারা যখন স্ট্যান্ডিং কমিটিতে মিটিং করেন, সেখানে মেজরিটির যে রায় সেটাই তো ওনারা সিদ্ধান্ত হিসেবে নেন। 90% লোক যেটা বলে সেটাই তো সিদ্ধান্ত হিসেবে নেন। আর সারা দুনিয়ার সিদ্ধান্ত গ্রহণের তো পদ্ধতি একটাই, যে মেজরিটির যে দিকে যাবে সেটাই সিদ্ধান্ত হবে, যদি ঐকমত্য না হয়। তো সুতরাং একই দুনিয়ায় প্রচলিত রীতিতে শতভাগ এক করার সার্বিক প্রচেষ্টা, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আলোচনা করে শতভাগ একমত হওয়ার চেষ্টার পরেও যেখানে 90% লোক একমত হয়েছে, 80% হয়েছে, সেগুলোকে কমিশন সিদ্ধান্ত দিতে ঘোষণা দিয়েছে। এটা ওপেন, ওনাদের বইতে এটা লেখা আছে। আপনারা চাইলে বই ওপেন করে দেখতে পারেন, আমরা কপি দিতে পারি, আপনারা কপি দিতে পারেন, অথবা আমরা কপি করে আপনারা দিতে পারি। সেখানে আপনারা দেখবেন যে কত দল, কোন কোন দল কত পার্সেন্ট একমত, কত পার্সেন্ট দ্বিমত। তো প্রচলিত নিয়মে মোর দেন 3/4 সমর্থনে সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের ব্যাপারে কোন কোন দলের সেখানে নোট অফ ডিসেন্ট তারা দিয়েছে। নোট অফ ডিসেন্ট দেওয়ার একটা সকলেরই আছে। নোট অফ ডিসেন্ট মানে কি আপনারা বুঝেন, তবে আমি একটু বলতে চাই। নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে একটা সিদ্ধান্ত হয়ে গেছে, আমি এটার সাথে একমত না, এই জন্য আমি নোট অফ ডিসেন্ট দিলাম। তাহলে সিদ্ধান্তের বিপরীতে নোট অফ ডিসেন্ট। অ্যান্ড নোট অফ ডিসেন্টের উদাহরণ আমাদের দেশে কোর্টগুলোতে আছে। যেমন হাইকোর্টে যদি 3 বিচারপতির সমন্বয়ে কোনো বেঞ্চ হয়, 2 জন যদি একমত হয়ে রায় দেন, আরেকজন যদি দ্বিমত পোষণ করেন, দ্বিমতটা কিন্তু নোট অফ ডিসেন্ট না, তার চেয়েও দুর্বল বা স্ট্রং। তারপরেও রায় হয়, যেখানে 2 জনে একমত হন সেটাই রায় হয়ে যায়। একজনের ভিন্নমত, এখানে আইনের আর কোনো গুরুত্ব থাকে না। যেমন জামাত ইসলামীর রেজিস্ট্রেশন যে বাতিল করেছে যে কোর্ট, সেই কোর্টটা ছিল 3 জন বিচারপতির বেঞ্চ। সেই বেঞ্চে 2 জন জামাতের ইলেকশন কমিশনের রেজিস্ট্রেশনকে বাতিল ঘোষণা করেছেন, আরেকজন দ্বিমত পোষণ করে জামাতের রেজিস্ট্রেশন বাতিল করা যাবে না মর্মে রায় দিয়েছেন। আসল বাস্তবায়ন হয়েছে কোনটা? বাস্তবায়ন তো হয়েছে যে 2 জন যে রায়টা দিয়েছেন সেটাই বাস্তবায়ন হয়েছে, এবং সেক্ষেত্রে দীর্ঘদিন আমাদের রেজিস্ট্রেশন ছিল না। তো ইটস ভেরি সিম্পল থিং।